আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে কেয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্যান্ড অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের টরশন অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতে টর্ক যে জিনিসটা কি সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব, যে আসলে টর্ক নিয়ে আমরা শুরুতে আলোচনা করতে চাচ্ছি। তো দেখো, এই যে এই জায়গায় আমাদের টর্কের যে একটা সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমরা এই জায়গায় লিখছি যে টর্ক কি বা টর্ক কাকে বলে। তো দেখো, টর্ক কাকে বলে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোনো দণ্ডের এক প্রান্ত আবদ্ধ রাখিয়া অপর প্রান্তে যদি এমনভাবে লোড প্রয়োগ করা হয় যাহাতে উহা মস্তায়া যায় বা যাইতে চায়, তবে দণ্ডের ওপর ওই লোডের ঘূর্ণন প্রভাবকে টর্ক বা টার্নিং মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট বলে। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা যদি এই সংজ্ঞাটার সাথে যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি। দেখো, এই যে এটা একটা হলো আমরা প্রথম যে চিত্রটা, আমরা এই চিত্র নিয়ে এখন আলোচনা করব। দেখো, এই চিত্র নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম চিত্রতে দেখো আমরা একটা দণ্ড দেখতে পাচ্ছি। এই দণ্ডকে এই প্রান্তে, এই যে একটা প্রান্ত দিয়ে দেখো আমরা আটকায় রাখছি। এই জায়গায় আমরা কি করছি বলো, সাপোর্ট দিয়ে আটকায় রাখছি। তো দেখো, কোনো দণ্ডের এক প্রান্ত আবদ্ধ রাখিয়া, তার মানে দেখো এই যে প্রান্তটা আছে, সেই প্রান্তটা কি করিয়া বলো, আবদ্ধ রাখিয়া অপর প্রান্তে যদি এমনভাবে লোড প্রয়োগ করা হয়। দেখো, এই যে এইভাবে কি হাত দিয়ে আমরা কি করতেছি বলো, এই যে তীর চিহ্ন দিয়ে বলে যে উপরের দিক বা এই যে এইটা দেখছো, এর চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ। হাত দিয়ে আমরা কি করতেছি বলো, উপরের দিকে লোড প্রয়োগ করতেছি যাহাতে উহা মুস্টায়া যায়। এই যে লোডের বা বল প্রয়োগের কারণে এই জায়গায় কি হবে বলো, একটা মুস্টায়া যাওয়ার জন্য একটা ভাব সৃষ্টি হবে, অথবা কি বলো, মুস্টায়া যাবে। ঠিক আছে। তো এই দণ্ডের উপর কি বলে যে দেখো, মুস্টায় যায় বা যাইতে চাই, তবে দণ্ডের ওপর ওই লোডের ঘূর্ণন প্রভাবকে টর্ক বা টার্নিং মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট বলে। তো দেখো, আমরা যদি এই চিত্রটা একটু ভালোভাবে দেখি, যে এই চিত্রটা যদি একটু দেখি, তাহলে আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো। যে আমরা দেখতে পাচ্ছি কি বলো, একটা বোতলের ক্যাপ খোলার জন্য বা সিপিটা খোলার জন্য দেখো আমরা একটা কি বল প্রয়োগ করতেছি। দেখো, এই যে এর চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে, হাতের দেখো এর চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে, এই দিক বল প্রয়োগ করতেছি। এটা মূলত টর্কেরই একটা কি বলো, উদাহরণ। ঠিক আছে। দেখো, এই যে এই পাশে আমরা কি করছি, এক প্রান্ত হাত দিয়ে আটকায় রাখছি, অপর প্রান্তেতে কি বলো, লোড প্রয়োগ করতেছি। এটা একটা কি বলো, টর্কের উদাহরণ। আবার দেখো, আমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করি, এই চিত্রটা খেয়াল করে দেখো, এই যে হাত দিয়ে একটা বস্তুকে ধরে রাখছে এই পাশে, আর এই বস্তু দিয়ে কি করতেছে বলো, এই যে এই দিক নিচের দিক মনে করে যে বল প্রয়োগ করতেছে বা লোড প্রয়োগ করতেছে, যার জন্য দেখো এটা কি রশির মতো হয়ে যাচ্ছে। আমরা তো অনেকে রশি দেখছি, দেখো এই যে এরকম করে কি হতেছে বলো, রশির মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে। তার মানে এই জায়গায় কি একটা দেখো, আমরা এই জায়গায় টর্ক দেখতে পাচ্ছি। আসলে টর্ক বিষয়টা কি, সেই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তবে আমার এই জায়গা থেকে টর্ক আসলে কাকে বলে এরকম করে ডুয়েট ভর্তি পরীক্ষায় সংজ্ঞা কোনো সময় আসে না। তবে তোমাদের শিখতে হবে, এই জিনিসটা একটু শিখতে হবে যে টর্ক সমান কি। টর্ক সমান হলো বল ইনটু লম্ব দূরত্ব বা কম দূরত্ব। যে টর্ক সমান কি লেখা যায় বলো, বল ইনটু লম্ব দূরত্ব বা কম দূরত্ব। এই যে এই জায়গায় দেখো আমরা এরকম কি লিখে দিচ্ছি, যে টর্ককে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো টর্ক সমান এফ ইনটু ব্যাসার্ধ। ঠিক আছে। এই যে এই জায়গা থেকে যে দূরত্ব, সেই দূরত্ব দেওয়া হয়েছে আর কি, যে লম্ব দূরত্ব বা কম দূরত্ব। ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী টপিক্সে যাচ্ছি। তো দেখো, আমাদের এখনকার জানার বিষয় হলো টরশনাল শেয়ার পীড়ন। আসলে এই টরশনাল শেয়ার পীড়ন কাকে বলে, এই সংজ্ঞাটা যদি তোমরা একটু দেখো, মুখস্থ না করলেও চলবে, তোমরা যদি দেখে নাও তাহলে আমার মনে হয় যে ভালো হবে আর কি। তো দেখো, যে টরশনাল শেয়ার পীড়ন কাকে বলে, টর্কের প্রভাবে শেফটের মধ্যে যে শেয়ার পীড়ন সৃষ্টি হয় তাকে টরশনাল শেয়ার পীড়ন বলে। টর্কের প্রভাবে শেফটের মধ্যে যে শেয়ার পীড়নের সৃষ্টি হয় তাকে টরশনাল শেয়ার পীড়ন বলে। আসলে এর আগে আমাদের টর্কের যে বিষয়টা, সেই টর্কের বিষয়টা কিন্তু দেখাই দিছি। আসলে এই টর্কের যে একটা বল প্রয়োগ করার কারণে এর মধ্যে কি বলে, যে শেফটের মধ্যে একটা শেয়ার পীড়নের সৃষ্টি হয় আর কি। সেটাকে কি বলে বলো, সেটাকে শেয়ার পীড়ন বলে। আসলে তোমার এই বিষয়টা এতটুকু পড়লে হবে। তো আমরা পরবর্তী টপিক্সে যাচ্ছি। তো দেখো, আমাদের এখন বোঝার বিষয় হলো যে মোচর কোণ কাকে বলে। এই দেখো, এই যে মোচর কোণ, এই মোচর কোণটা কাকে বলে বা মোচর কোণটা কি, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো দেখো, টর্ক প্রয়োগের ফলে কোনো শেফটের এক প্রান্ত উহার অপর সেকশনের সহিত এল দৈর্ঘ্যের ওপর যতটুকু মোচড় খায় তাহাকে মোচর কোণ বা টুইস্টিং কোণ বলে। একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। দেখো, আমরা যদি এই টর্ক বিষয়টা আমরা শুরুতে বুঝছি, আসলে টর্ক কি।
তো দেখো টর্ক বিষয়টা আমরা যেহেতু শুরুতে বুঝছি, তাহলে দেখো এই জায়গায় আবার আবার একটু যদি বলি যে টর্ক প্রয়োগের ফলে কোনো শেফটের এক প্রান্ত, এই যে দেখো এটা একটা শেফট, এই শেফটের এই যে একটা হলো এই একটা প্রান্ত এবং কি বলো এই একটা প্রান্ত, এই 2 নাম্বার প্রান্ততে যদি মনে করো টর্ক প্রয়োগ করা হয়, যে দেখো টর্ক প্রয়োগ করতেছে কই, দেখো নিচের দিকে, দেখছো এই যে এর জন্য দিয়ে বোঝা দিতেছে কই বলো টর্ক প্রয়োগ করতেছে নিচের দিকে। তাহলে দেখো আমরা যদি একটু পড়ি যে টর্ক প্রয়োগের ফলে কোনো শেফটের এক প্রান্ত উহার অপর সেকশনের সহিত এল দৈর্ঘ্যের উপর যতটুকু মোচড় খায়, এই দেখো এই যে এই শেফটের একটা দৈর্ঘ্য আছে, সেটা কি বলো এল দৈর্ঘ্যের উপর যতটুকু মোচড় খায়, দেখো এই শেফটটা যদি এই দিকে এরকম করে বল প্রয়োগ করো, তাহলে এই যে এই জায়গায় একটা মোচড় কোণ উৎপন্ন হয়, ঠিক আছে, এই জায়গায় একটা মোচড় কোণ উৎপন্ন হয়। তাহলে কি বলে যতটুকু মোচড় খায় তাকে মোচড় কোণ বা টুইস্টিং মোমেন্ট বলে। আসলে আমরা কি বলে যে শেফটের যে টপ ভিউটা দেখো, এই শেফটের এই টপ ভিউটা যদি আমরা এরকম করে দেখাই, আমরা এই পাশে এরকম করে দেখাই দিছি, তার মানে আমরা কি বলবো, দেখো টর্ক প্রয়োগ করতেছে কোন দিকে, এই যে এর জন্য দিয়ে দেখাই দিছি এইদিকে টর্ক প্রয়োগ করতেছি এইদিকে, কিন্তু দেখো এই যে এই দৈর্ঘ্য বরাবর, এই যে এই দৈর্ঘ্য বরাবর দেখো এই যে এটা কি এল দৈর্ঘ্যের উপর এই যে এই জায়গায় একটা কি হলো টুইস্টিং কোণ, এই জায়গায় টুইস্টিং কোণ উৎপন্ন হইতেছে, ঠিক আছে, থিটা ডিগ্রি কোণে কি হতেছে বলো টুইস্টিং কোণ বা মোচড় কোণ উৎপন্ন হইতেছে, এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আসলে এই জায়গার ভিত্তিতে এটাই বোঝাচ্ছিল যে এই টপিক্সের ভিত্তিতে বা এই মোচড় কোণের ভিত্তিতে এইটুকু বোঝাচ্ছিল। আমরা পরবর্তী টপিক্সে যাই। তো দেখো এর আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম, তোমরা যদি কেউ ওই বিষয়গুলি নাও বুঝে থাকো বা না বুঝো তাতে কোনো সমস্যা নাই, তবে আমাদের বুঝতে হবে এই জিনিসগুলো। এরপর থেকে তোমাদের যা বলবো তোমরা সুন্দর করে নোট করে রাখো। এই যে শেফট 2 প্রকার, এরপর থেকে আমরা যা বলবো তোমরা এগুলো কি বলো সুন্দর করে এরকম করে আমি যেরকম করে নোট করছি তোমরা এরকম করে খাতার ভিতরে নোট করে রাখো, আমাদের এই বিষয়গুলো ম্যাথ করার সময় লাগবে। আর এর আগে আমি যে বেসিক নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমার যদি মনে হয় যে তুমি পড়বা তাহলে পড়তে পারো, আর যদি মনে হয় যে না পড়বো না তাহলে দরকার নেই, ঠিক আছে। তবে এই জায়গা থেকে আমার দেখতে হবে যে শেপ মূলত কয় প্রকার বলো। শেপ মূলত হলো বা শেপ হলো 2 প্রকার। একটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি, দেখো এই যে এবার একটা দেখতে হচ্ছে সলিড শেপ, সলিড শেপ, এই সলিড শেপের ওপর একটা নাম হলো কঠিন শেপ অথবা নিরেট শেপ। তার মানে একটা জিনিসের নাম কয়টা বলো, 3টা নাম, একটা হলো সলিড শেপ, কঠিন শেপ, আর একটা কি বলো নিরেট শেপ। দেখো এই যে এই দণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই দণ্ডটা কোনো ফাঁপা নাই, একবারে সলিড, ঠিক আছে, এই দণ্ডটা কি বলো কোনো প্রকার ফাঁপা নাই, একদম সলিড। তার মানে এই সলিড শেপের নাম কয়টা কি বলো, সলিড শেপ, কঠিন শেপ এবং কি বলো নিরেট শেপ। আবার দেখতে পাচ্ছি কি বলো ফাঁপা শেপ বা হলো শেপ। এই দেখো এই যেটা একটা কি একটা ফাঁপা শেপ, ঠিক আছে। এই যে দেখো এই সাদা অংশটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এই সাদা অংশ দিয়ে আমরা একটা কি বলো ফাঁপা একটা পাইপের মতো। এই শেপের 2টা নাম, একটা হলো কি বলো হলো শেপ অথবা কি বলো ফাঁপা শেপ। তো এখন আমাদের এই সূত্রগুলো একটু জানা লাগবে যে আসলে এই জায়গায় যে শেয়ার স্ট্রেস বা ডাবল এস দ্বারা আমরা কি বোঝাতেছি, এই সূত্রগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো হলো যে দেখো এই কঠিন শেপ্ট বা সলিড শেপ্টের নিচে যে সূত্রগুলো আছে এগুলো সবগুলো সলিড শেপ্টের সূত্র, দেখো এগুলো সবগুলো সলিড শেপ্টের জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে। আর এই পাশে যেগুলো আছে সেগুলো কি বলো আমরা সবগুলো নিরেট শেপ ফাঁপা শেপ্ট বা হলো শেপ্টের জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে। তো দেখো আমরা এরকম কিছু যদি বলি যে আসলে টরশনাল শেয়ার পীড়ন, টরশনাল শেয়ার পীড়নকে আমরা ডাবল এস দ্বারা প্রকাশ করি। টরশনাল শেয়ার পীড়ন সমান সমান সলিড শেপ্টের ক্ষেত্রে 16T বাই পাই ইন্টু ডি কিউ, ঠিক আছে। আমরা সূত্রটা কি বললাম যে টরশনাল শেয়ার পীড়ন সলিড শেপ্টের ক্ষেত্রে 16T পাই ডি কিউ, ঠিক আছে। আবার দেখো এই থিটা সমান সমান এই যে জায়গায় আমরা লিখে দিছি, দেখো যে থিটা সমান সমান কি বলো, থিটা হলো কি বলো মোচড় কোণ, ঠিক আছে, থিটা হলো কি বলো মোচড় কোণ। এই যে এই জায়গায় একটু দেখো থিটা হলো মোচড় কোণ, তো থিটা মোচড় কোণ সমান সমান লেখা যায় টি ইন্টু এল বাই জি ইন্টু জে। আসলে টিতে কি বোঝাচ্ছে, এলতে কি বোঝাচ্ছে, জিতে কি বোঝাচ্ছে এবং জেতে কি বোঝাচ্ছে তোমরা এই জায়গায় এটা ভালোভাবে দেখতে পারো, এবং এদের যে এককগুলো সেই এককগুলো কি বলো এই জায়গায় আছে। তো দেখো আমি একবার বলে দিই টি সমান সমান কি বলো, টি সমান সমান হলো টর্ক, এই যে টর্কের মান দেওয়া আছে দেখো, টিতে কি বলো টর্ক, টর্কের একক হতেছে নিউটন মিটার, ঠিক আছে। এবং এলতে কি, এল হলো দৈর্ঘ্য, এই যে দিয়ে আছে দেখো এল হলো শেফটের দৈর্ঘ্যের একক সাধারণত কি হয় বলো মিটার, সেন্টিমিটার অথবা মিলিমিটার। আর জিতে কি বোঝাতেছে, দেখো জিতে বোঝাতেছে হলো ধীরতার গুণাঙ্ক, এর এককে আমরা নিউটন পার মিটার স্কোয়ার দ্বারা প্রকাশ করে থাকি। জিতে বোঝাতেছে হলো ধীরতার গুণাঙ্ক, এর এককে আমরা নিউটন পার মিটার স্কোয়ার দ্বারা প্রকাশ করে থাকি। যেতে কি বোঝাচ্ছে, যে সমান লিখতে পারি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, যে সমান লিখতে পারি পোলার মোমেন্ট অফ
ইনারশিয়া। দেখো এই যে সমান হলো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, এর এককটা হলো এম কি বলো এম টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন আমাদের দেখো এই যে তাহলে এই সূত্রটা আমরা যে মোচর কোণ সমান একটা সূত্র বললাম, এগুলো মুখস্থ করতে হবে তোমার, যে মোচর কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এবং এই মোচর কোণ থিটা সমান লেখা যায় টি ইন্টু এল বাই জি বাই জে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা হয়ে গেল। এখন দেখো যে আমরা পড়বো যে পাওয়ার পড়বো, পি সমান হলো কি বলো পাওয়ার। এই যে দেখো এই জায়গায় আমরা লিখে দিছি যে পি সমান পাওয়ার বা ক্ষমতা, আর ক্ষমতার একক কি হয় বলো, ক্ষমতার একক হয় ওয়াট। তো দেখো পি সমান এরকম লেখা যায় পি সমান 2 পাই ইন্টু এন টি, 2 পাই এন টি। পি সমান ক্ষমতা সমান লেখা যায় 2 পাই এন টি। এটা সলিড শেফটের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং ফাঁপা শেফটের ক্ষেত্রেও কি বলো পি এর মানটা ব্যবহার করা যায়, বা পাওয়ার বা ক্ষমতা সূত্র একই। এই থিটার যে কি বলো যে মোচর কোণের যে সূত্র, এটা হলো ফাঁপা শেফটের ক্ষেত্রেও একই সূত্র, এবং কি বলো যে সলিড শেফটের ক্ষেত্রেও একই সূত্র। এই যে দেখো একই সূত্র। এখন দেখো এই জে এর মানটা দেখো, জে সমান আমরা কি জানি বলো, জে সমান এই যে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। জে সমান পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, এটার একটা সূত্র আছে। তো জে সমান তোমরা এরকম কি লেখা যায় পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4/32। এটা কিসের জন্য বলো, এটা হলো সলিড শেফটের জন্য বা কঠিন শেফটের জন্য অথবা নিরেট শেফটের জন্য এই সূত্রটা। ঠিক আছে, জে সমান পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4/32। ঠিক আছে, এখন দেখো এই যে সমান আবার আমরা যদি এখন কি বলে যে এর জন্য আলোচনা করি, যে ফাফা শেফটের জন্য আলোচনা করি, তো ফাফা শেফটের দেখো এই সূত্রটা দেখো, ফাফা শেফটের কি বলে যে টর্শনাল শেয়ার পূরণ এরকম করে লেখা যায় 16T ইন্টু ডি পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি কি বলো ডি টু দি পাওয়ার 4। একটা কি বলো এই যে বাহিরের ব্যাস বিয়োগ ভিতরের ব্যাস। এখন দেখো এই থিটা বা থিটা সমান মোচর কোণ, এটা একই, দুটার ক্ষেত্রে একই, কি বলে যে সলিড শেফট এবং ফাফা শেফট দুটার ক্ষেত্রে একই। পি এর মানটাও দুটা শেফটের ক্ষেত্রেও একই মান। এই জে এর মানটা একটু ভিন্ন, জে এর মানটা হলো ভিন্ন। তার মানে আমাদের দুটা সূত্র শুধু এক্সেপশন মানে আলাদা করে মুখস্থ করা লাগতেছে, সেটা হলো যে জে এর মানটা এবং কি বলো টর্শনাল শেয়ার স্ট্রেসের যে মানটা, এটা দুটো শেফটের জন্য আলাদা আলাদা হয়, একটা ফাফা শেফটের জন্য আলাদা হয় এবং আরেকটা কি বলো সলিড শেফটের জন্য আলাদা হয়। তো দেখো এই যে ফাফা শেফটের জন্য যে জে এর মান, জে সমান এরকম করে লেখা যায় পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4/32। তোমরা একটা জিনিস যদি খেয়াল করো, দেখো এই সূত্রগুলোর হাতে কিন্তু যে সূত্রগুলো একটু ভিন্ন, এই সূত্রগুলোর হাতে কিন্তু মিল আছে। যে জায়গায় শুধুমাত্র ডি দেখতেছো সেই জায়গায় দেখো এই যে বাহিরের ব্যাস টু দি পাওয়ার 4 হতেছে আর কি, যে ডি টু দি পাওয়ার 4 মাইনাস কি বলো যে ডি টু দি পাওয়ার 4। দেখো শুধুমাত্র ডি এর ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হতেছে। আসলে তো তোমরা এরকম করে মুখস্থ করে নিবা আর কি, যা হতেছে এটা বোঝার কোনো দরকার নাই কে, তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে নিবা যে জে সমান পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4/32। আর এগুলো যে আসলে কি দ্বারা কি বোঝায় সবগুলো আমরা যে একক সহ লিখে দিছি। তোমরা এরকম করে সুন্দর করে নোট করো, নোট করে 2-1বার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে ম্যাথ করতে আসবা। ঠিক আছে, এর আগে ম্যাথ করা যাবে না। তো এর নোট হিসেবে এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো যে থিটার মান অবশ্যই রেডিয়ানে রাখতে হবে, থিটার মান অবশ্যই রেডিয়ানে রাখতে হবে, কারণ আমাদের যে ম্যাথের মধ্যে এই থিটার যে মানটা সেই মানটা দিয়ে দিবে কি বলো ডিগ্রিতে দিতে হবে। তো তোমরা এটাকে জাস্ট কনভার্ট করে কিসে নিবা বলো রেডিয়ানে নিবা। আমরা জানি যে 180 ডিগ্রি সমান কি বলো পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এরকম করে তোমরা কনভার্ট করে নেবে। আসলে যখন আমরা ম্যাথ করবো তখন তোমাদেরকে বিষয়টা দেখায় দেবো। আপাতত এই নোট হিসেবে এটা মুখস্থ করে নাও যে থিটার মান অবশ্যই কি করতে হবে বলো রেডিয়ানে রাখতে হবে। তো আমরা পরবর্তী টপিক্সে যাই, এটা সূত্র এগুলো মুখস্থ করলে হয়ে যাবে। তো দেখো আমাদের যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো আমাদের ম্যাথের মধ্যে মাঝে মাঝে কিছু সত্য দেওয়া দেয়, এই সত্যগুলো আমরা আসলে এখন দেখব যে আসলে কীভাবে সত্যগুলো থাকলে এরকম হয় যে মাঝে মাঝে ম্যাথের ভিতরে বলে যে নিরাপদ ব্যাস বাহির করো বা গ্রহণযোগ্য ব্যাস বাহির করো। তো দেখো ম্যাথের ভিতরে যদি কোনো সময় এরকম করে বলে যে নিরাপদ ব্যাস বা গ্রহণযোগ্য ব্যাস বাহির করো, তাহলে তোমরা সর্বদাই বড় যে ব্যাসটা হবে সেই ব্যাসটা কী করবে বলো, সে বড় ব্যাসটা নিতে হবে। কারণ আমাদের অনেক সময় যে থিটার জন্য একটা মানে দুটা ব্যাস বের হয় আর কি, একটা আমরা এই যে টর্শনাল শেয়ার পীড়ন দিয়ে একটা বেস বের করি এবং থিটার জন্য আর একটা বেস বের হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে দুটা বেস থাকে, দুটা বেসের ভিত্তিতে আমরা অ্যান্সার লেখার সময় যে কোন বেসের যে মানটা দিব সেটা আমরা জানি না,
ওরা প্রশ্ন এরকম করে বলে দেয় যে নিরাপদ ব্যাস বা গ্রহণযোগ্য ব্যাস বাহির করো। তো দেখো তোমাদের কি করতে হবে, নিরাপদ ব্যাস বা গ্রহণযোগ্য ব্যাস সর্বদাই বড় ব্যাস নিতে হবে। এটা আপাতত সত্য হিসেবে এই জিনিসটা মুখস্থ করে নেব, পরে আমি বুঝে যাচ্ছি যে আসলে কিসের জন্য বড়টা নিবা। ঠিক আছে, তো এখন দেখো যে আবার প্রশ্ন এরকম করে বলা থাকে যে সেফটি ডিজাইন করো, তার মানে তোমাকে ব্যাস বের করতে বলছে। 2 নম্বর সূত্রটা যদি তোমরা একটু দেখো যে সেফটি ডিজাইন করো, তার মানে তোমাকে কি করতে বলছে বলো, তোমাকে ব্যাসের যে মানটা সেই মানটা বের করতে বলছে। আবার দেখো 3 নাম্বারে কি বলছে যে ব্যাস এবং পুরুত্ব সর্বদাই বড় মানটা নিতে হবে। মানে ব্যাস এবং পুরুত্ব সর্বদাই কি কোনটা নিতে হবে বলো, বড় মানটা নিতে হবে। আচ্ছা দেখো কিসের জন্য বড় মানটা নিব আমরা একটু খেয়াল করো। দেখো এই জন্য একটা তোমাদের এই চিত্রতে দেখো, এই মানুষের যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রতে একটু খেয়াল করো। তো এই চিত্রতে একটা নাট দেখতে পাচ্ছ এবং একটা কি দেখতে পাচ্ছ বলো, একটা বোল্ট দেখতে পাচ্ছ। তোমরা কি চিনো কোনটা নাট কোনটা বোল্ট? আসলে অনেকেই ডিপ্লোমা পাস করার পরেও এই বিষয়টা অনেকে জানে না যে আসলে বোল্ট কোনটা নাট কোনটা। ঠিক আছে, তো দেখো এই যে এটা হলো কি বলো, এই যে এই চিহ্নটা যে আমি দেখাই দিচ্ছি এটা হলো কি বলো বোল্ট, এটা হলো বোল্ট। আর এই যে দেখো এটা হলো কি বলো, এটা হলো নাট। আশা করি আজকের পর থেকে বিষয়টা তোমরা ভুলবা না। এটা হলো কি বলো, এটা হলো বোল্ট আর এটা হলো নাট। ঠিক আছে, তো দেখো তোমাদের যদি আমরা দেখো এই বোল্টের যে ব্যাসটা, এই বোল্টের যে ব্যাস, এই ব্যাসটা যত বড় হবো, মানে ব্যাস যত বড় হবো, এই যে এই জয়েন্টটা যদি খেয়াল করো, বা কোনো একটা বস্তু তত বেশি কি হবে বলো, বা জোড়াটা তত বেশি নিরাপদ হবে। এই ব্যাসযুক্ত এই নাটটা দেখো, এই নাট দিয়ে যদি আমরা কোনো একটা জোড়া দেই, তো টানা বলের কারণে কি ছিঁড়ে বলো, আমরা যদি শেয়ারিং পিনের সূত্রটা পড়ি এরকম করে, যে গত অধ্যায়ে যে কি বলে যে পীড়ন বিকৃতি অধ্যায়ে যে ইটা আছে, যে বেসিকটা আছে, যে টানা বলের কারণে যদি রিভেট ছিঁড়ে যায় তখন তাকে কি বলে বলো, শেয়ার পীড়ন বলে। তার মানে এই রিভেটটাই কি বলো, এই রিভেটটাই হলো বোল্ট। এই রিভেট এবং এই বোল্ট কি বলো, একই কথা, বা এদের কাজটা কি বলো একই। সেক্ষেত্রে রিভেট অথবা বোল্টের যে ব্যাস, এই ব্যাসটা যদি বেশি হয় তাহলে জোড়াটা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। এই রিভেট এবং বোল্টের ব্যাস যদি বেশি হয় তাহলে এই রিভেট এবং ব্যাস দিয়ে আমরা যে জোড়াটা দিব সেই জোড়াটা কি হবে বলো, বেশি নিরাপদ হবে। ঠিক আছে, তার মানে ব্যাস যত বেশি হবে আমাদের জোড়াটা তত বেশি নিরাপদ হবে। এবার দেখো এই যে আমরা একটা নাট দেখতে পাচ্ছি, এই নাটের যে ফাঁস বা গর্ত, এই ফাঁসে বা গর্তের মধ্যেই থাকে এই বলটা ঢোকানো থাকে। সেক্ষেত্রে দেখো এই আবার যদি আমরা এই যে ইয়েদের সংজ্ঞাটা একটু রিপিট করি, যে বেয়ারিং পীড়ন, যে টানা বলের কারণে যদি প্লেট ছিঁড়ে যায় তাহলে তখন তাকে আমরা কি বলি বলো, বেয়ারিং পীড়ন বলি। তাহলে দেখো এই যে এই নাটের যদি পুরুত্ব বেশি হলে, এই নাটের পুরুত্ব বেশি হলে জোড়াটা তত বেশি নিরাপদ থাকবে। এই নাটের যত পুরুত্ব বেশি হবে জোড়াটা তত বেশি নিরাপদ থাকবে। তার মানে কি, আমরা এই জায়গাতে আরেকটা জিনিস বুঝতেছি যে ব্যাস এবং পুরুত্ব এই দুটো আমাদের কি নিতে হবে বলো, নিরাপদ কোনো কিছুর জন্য বা নিরাপদ একটা জয়েন্টের জন্য আমাদের সর্বদাই আমরা চেষ্টা করব কি বলো, যাতে ব্যাসটা বড় হয় এবং পুরুত্বটা কি হয় বলো, বেশি হয়। তো আবার দেখো এরকম করে বলছে যে 4 নাম্বার সত্যটা যদি আমরা এখন দেখি, যে নিরাপদ টর্ক বা গ্রহণযোগ্য টর্ক সর্বদাই ছোটটা নিতে হবে। নিরাপদ টর্ক বা গ্রহণযোগ্য টর্ক সর্বদাই ছোটটা নিতে হবে। আচ্ছা দেখো এই টর্ক বিষয়টা হয়তো তোমরা নতুন আজকে এরকম করে বুঝতেছো না, তবে আমি কিন্তু শুরুতে টর্ক বিষয়টা বুঝাই দিছি। তোমরা যদি ওটা একটু মুখস্থ করো তাহলে বিষয়টা বুঝতে পারবা। তবে টর্ক না বুঝতে সমস্যা নাই, তুমি যে জায়গায় দেখো এই যে বল আছে, চাপ আছে, বল আছে, শক্তি আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরিচিত। চাপ, বল এবং শক্তি, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পরিচিত। আচ্ছা তোমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করো, এই যে মানুষবাদে যে চিত্রটা আছে দেখো, এই চিত্রটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখো এই পাশে একটা পি বল আছে, এই পাশে একটা পি বল আছে এবং এই পাশে একটা পি বল আছে। আচ্ছা দেখো আমি এই জায়গায় লিখে দিছি, পি এর মান যত হবে, এই জায়গায় একটা জিনিস মিস্টেক হয়েছে, যে পি এর মান যত কম হবে উক্ত জোড়াটি তত নিরাপদ হবে। তার মানে এই পি এর মান যত কম হবে এই জোড়াটা কি হবে বলো, তত বেশি নিরাপদ হবে। যদি পি এর মান বেশি হয় তাহলে এই জোড়াটা দেখো এই মাঝখানে বরাবর ছেড়ে যাবে। ঠিক আছে, এই মাঝখানে বরাবর ছেড়ে যাবে। সেক্ষেত্রে পি এর মান আমাদের কি নিতে হবে বলো, যে এই নিরাপদ জয়েন্টটাকে নিরাপদ রাখার জন্য পি এর মান আমাদের সর্বদা কি নিতে হবে বলো, ছোটটা নিতে হবে। এরকম করে আরো কিছু মান ছোট নিতে হবে। এই চাপের মানটা আমাদের ছোটটা নিতে হবে। ঠিক আছে, বলের মানটা আমাদের ছোট মান নিতে হবে, টর্কের মানটা আমাদের ছোট মান নিতে হবে, শক্তির মানও আমাদের কি নিতে হবে বলো, ছোট মান নিতে হবে। তাহলেই জোড়াটা বা কি থাকবে বলো, মানে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তার মানে এই জায়গা থেকে দেখো যদি কথাটা আবার একটু রিপিট করি, পি এর মান যত কম হবে উক্ত জোড়াটি কি হবে বলো, তত বেশি নিরাপদ হবে। এই জায়গায় পি এর মান যত কম দিবা,
এই যে একটা কথা অ্যাড করা লাগবে, সেটা হলো কি বলো, কম কথাটা অ্যাড করতে হবে, যে পি এর মান যত কম হবে উক্ত জোড়াটি কী হবে বলো, তত নিরাপদ হবে। পি এর মান যত কম হবে উক্ত জোড়াটি তত নিরাপদ হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তো দেখো, আমাদের সূত্র হিসেবে আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হলো কি ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি সমান হলো সর্বোচ্চ শেয়ার পীড়ন বাই গ্রহণযোগ্য শেয়ার পীড়ন। এই কথাটা বা সূত্র হিসেবে তোমরা মুখস্থ করে নেবা। আসলে দেখো, ফ্যাক্টর অফ সেফটির বাস্তব উদাহরণ হলো, আমরা যদি কোনো সময় বড় একটা ব্রিজের উপরে যাই, দেখবা ব্রিজের পাশে এরকম কি লেখা আছে, ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে, তার মানে এই ট্রাক বা কোনো বাস একটা বেশি পরিমাণ যাতে লোড নিয়ে ব্রিজের উপরে না উঠতে পারে, সেজন্য এরকম করে, বা কত পরিমাণ লোড হলে এই ব্রিজটা থাকবে, যে নিরাপদ থাকবে, সেজন্য ফ্যাক্টর অফ সেফটির মানটা দিয়ে থাকে। তো দেখো, এই জায়গা থেকে আমরা এই জিনিসটা শুধু মুখস্থ করে নেব, যে ফ্যাক্টর অফ সেফটি সমান হলো সর্বোচ্চ শেয়ার পীড়ন বাই গ্রহণযোগ্য শেয়ার পীড়ন। আমরা যখন ম্যাথ করবো এই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে, তখন আমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারবো। তোমাদের আপাতত কাজ হলো ফ্যাক্টর অফ সেফটি সমান কি, সেই জিনিসটা মুখস্থ করা, যে ফ্যাক্টর অফ সেফটি সমান হলো সর্বোচ্চ শেয়ার পীড়ন বাই গ্রহণযোগ্য শেয়ার পীড়ন। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। আমাদের কিছু বেসিক বাকি আছে, এগুলো আমরা ম্যাথ করার ফাঁকে কোনো এক সময় এরকম দেখায় দেবো। তো আজকে যতটুকু বিষয়টা আলোচনা করলাম, বিশেষ করে সূত্রগুলো আলোচনা করলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো, প্রায় 90% ম্যাথ করতে পারবো। আর এই ম্যাথগুলো করতে একটু সমস্যা হবে, সেটা হলো যে এককের একটু সমস্যা হতে পারে। আমি এককগুলো নিয়ে আজকে আলোচনা করলাম না, কারণ আমাদের যে থার্মোডাইনামিক্স ক্লাসটা দেওয়া আছে, থার্মোডাইনামিক্সের 1 নম্বর ক্লাসে একক নিয়ে আলোচনা করা আছে। ওই এককগুলো তোমরা মুখস্থ করে ফেলাও। এককগুলো তোমরা মুখস্থ করো, তাহলে তোমরা অটোমেটিকই এই ম্যাথগুলো করতে পারবা। ওই একক নিয়ে খুব ভালো আলোচনা করা হয়েছে। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খুদা হাফেজ।